আজকের টপিক যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা সিলেবাস সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে সেমিস্টার মূল টপিক্সটা সেই টপিক্সটা হচ্ছে যে ক্লাস 11 বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার 2 যে সিলেবাস বা কী কী ইউনিট রয়েছে ক্লাস 11 সেই জিনিসগুলো ভালো করে দেখো। তাহলে দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডারে পড়ি। এইটার আন্ডারে যেটা পড়ি তাহলে এইটার ক্ষেত্রে বছর আছে, 2টি বছরে 4টি সেমিস্টার থাকে। তাহলে প্রথম বছরে প্রথম সেমিস্টার শেষ করে দিয়েছি, দ্বিতীয় সেমিস্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 11 আর বায়োলজিক্যাল সায়েন্সের সেমিস্টার 2 এর সিলেবাসটা ফোকাস করবো বেশিরভাগ, কী রয়েছে এখানে কী পড়তে হবে সেই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে ক্লাস 11 বায়োলজি সায়েন্স সেমিস্টার 2তে 2টি ইউনিট রয়েছে এবং এই 2টি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা, প্লান্ট ফিজিওলজি। ঠিক আছে, তাহলে উদ্ভিদ শারীরবিদ্যা, প্লান্ট ফিজিওলজি। আর আরেকটি যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে মানব শরীরবিদ্যা, হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, আজকে বিষয়বস্তু 2টি ইউনিট নিয়ে। নেক্সট দেখো পরেরটা হচ্ছে সেমিস্টার 2 এর ওভারভিউতে প্রথম যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটার নাম হচ্ছে যে উদ্ভিদ শারীরবিদ্যা। কি শারীরবিদ্যা বললাম? উদ্ভিদ শারীরবিদ্যা। তাহলে উদ্ভিদ শারীরবিদ্যার আন্ডারে যেটা রয়েছে সেই উদ্ভিদ শারীরবিদ্যার আন্ডারে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেই সব চ্যাপ্টারগুলো আমরা প্রথম দেখে নেব। তাহলে উদ্ভিদ শারীরবিদ্যার আন্ডার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে উন্নত উদ্ভিদের সালোকসংশ্লেষ। ঠিক আছে, এর আন্ডারে যে সিলেবাসের যাটুকু পয়েন্ট রয়েছে সেখানে এইখানে আমি এটা মেনশন করছি এবং সেখানে বলছি যে কোনখানে কি পড়তে হবে তার একটু ইন্ট্রোডাকশন। তাহলে প্রথম দেখো ফটোসিনথেসিস এজ এ মিনস অফ অটোট্রফিক নিউট্রিশন, অর্থাৎ সবজি সম্পর্কে সালোকসংশ্লেষে কি গুরুত্ব রয়েছে সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারবো, অর্থাৎ ফটোসিনথেসিস এজ এ মিনস অফ অটোট্রফিক নিউট্রিশন। ঠিক আছে, তাহলে পরেরটা হচ্ছে দেখো এইখানে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে সালোকসংশ্লেষ হয় সূর্যালোকের প্রভাবে এবং পাতার মাধ্যমে সালোকসংশ্লেষে রান্নাঘর হয় এবং সেই মাধ্যমে কীভাবে গ্লুকোজ তৈরি হয় আর কীভাবে অক্সিজেন তৈরি হয় সেই জিনিসগুলো আমরা জানবো। সঙ্গে সঙ্গে আমরা উদ্ভিদকে সবুজ উদ্ভিদ কেন বলবো সেটা জেনে নেব। ঠিক আছে, পরেরটা হচ্ছে এই যে সালোকসংশ্লেষ হয় তার সাইট মানে হচ্ছে কোন জায়গায় হয় সেই জিনিসটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এইরকমভাবে যদি আমরা দেখি ছবিটাতে তাহলে এই ছবিটাতে কোন জায়গাটাতে কি হয় সেই জিনিসগুলোতে আমরা দেখে নিব। তাহলে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি যে কোন জায়গাটা কি হচ্ছে সেই জায়গাগুলো আমরা এইখানে দেখে নিব। তাহলে এটা হচ্ছে পাতার নিচে আছে দেখো পেলসেট স্পঞ্জি প্যারেনকাইমা, তারপর কোষ, তারপর ভিতরে রয়েছে প্লাস্টিড ভিতরে গ্রানা এবং স্ট্রোমা আর থাইলাকয়েড। ক্লিয়ার? বাস। নেক্সট যে পয়েন্টটা এটাকে আরও যদি জুম করি ভালো করে দেখি তাহলে এই এরিয়াটা আরও যদি জুম করে ভালো করে দেখা হয় তাহলে এরকম আমরা দেখতে পাবো। ক্লিয়ার? এইখানে দেখো এগুলো হচ্ছে গ্রানা, এগুলো হচ্ছে লুমেন, এটা হচ্ছে বহিঃপর্দা আর এটা হচ্ছে অন্তঃপর্দা, এটা হচ্ছে থাইলাকয়েড। ঠিক আছে, পরেরটা হচ্ছে যে আলোক রিয়াকশন কিভাবে হয়, কোথায় হয়, তো আমরা সবাই জানি যেটা গ্রানাতে হয়, কেমনভাবে এটিপি তৈরি করে, এনএডিপিএইচ কীভাবে তৈরি করে, অন্ধকার বিক্রিয়াতে ক্যালভিন চক্র কীভাবে সম্পন্ন হয়, প্রতিটা জিনিস আমরা এখানে জানবো প্লাস্টিডের ভিতরে হয় এবং কীভাবে হয়। আর C3C4 অর্থাৎ 3টি কার্বনযুক্ত যৌগ, 4টি কার্বনযুক্ত যৌগ এবং অ্যাসিড মেটাবলিজম কীরকমভাবে পাতার মধ্যে হয় আর কোন কোন উদ্ভিদ এটার উপর অভিযোজিত হয় সেটা আমরা জানবো। তার ইকোলজিক্যাল সিগনিফিকেন্স, বাস্তুতন্ত্রগত তাৎপর্য সেটা আমরা জানবো। ঠিক আছে, আর কি যে ফ্যাক্টরগুলো সালোকসংশ্লেষকে তাৎপর্য করে সেসব জিনিসগুলো। তাহলে এই ছবিটা তো আমরা দেখতে পাচ্ছি এরকম ব্যাপারটা ঘটছে। নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের শারীরবিদ্যা আন্ডারে 12 নম্বর চ্যাপ্টারটা যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের শ্বসন। এই শ্বসনের আন্ডারে প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সবাত শ্বসন। এটাকে আমরা কি বলবো? সবাত শ্বসন। তাহলে এটা হচ্ছে সবাত শ্বসনের আন্ডারে দেখো একটা উদ্ভিদের কোথায় কোথায় রয়েছে গ্লুকোজে জারিত হওয়ার জন্য অক্সিজেন দরকার, সেখান থেকে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি করার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় এটাকে আমরা কি বলি? সবাত শ্বসন বলি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সবাত শ্বসন প্রক্রিয়াটাতে অ্যাম্ফিবলিক পথে অর্থাৎ যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়, ক্রেবস চক্র প্রক্রিয়া হয় বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়, সেই প্রতিটা জিনিসেই আমাদের এই ছবিটাতে দেখান এইখানে রয়েছে। এইখানে কিভাবে হয় সেটা জানা গেছে, এটিপি কিভাবে তৈরি করে, মাইটোকন্ড্রিয়া কিভাবে এটাতে যুক্ত থাকে এবং টিসিএস সাইকেলের মাধ্যমে কীরকমভাবে সব চক্রের সঙ্গে যুক্ত থাকে, এটাকে আমরা অ্যাম্ফিবলিক পথেও বলি। আর রেসপিরেটরি কোসেন্ট মানে হচ্ছে O2 আর CO2 অনুপাতটা, সেটাও আমরা এই চ্যাপ্টারটা দেখব। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এনার্জি ইয়েল্ড, কীরকমভাবে শক্তি উৎপাদন করে সেই সব জিনিসটা, অর্থাৎ একটা উদ্ভিদ যে সৌরশক্তি আছে সেই সৌরশক্তিটাকে সে এটিপি রূপে কীরকমভাবে জমা করে সেই জিনিসগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, তাহলে 12 নম্বর চ্যাপ্টারে এইসব জিনিসগুলো আলোচনা করা হবে। এরপর দেখো উদ্ভিদ শারীরবিদ্যার 13 নম্বর চ্যাপ্টারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এইখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে একটা উদ্ভিদে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য জলের প্রয়োজন কখন হয়, আলোর প্রয়োজন কখন হয় আর
O2 প্রয়োজন কখন হয়, এই কতগুলো শর্তের ভিত্তিতে উদ্ভিদ কীরকমভাবে অঙ্কুরোদ্গম হয়, কীরকমভাবে ফুল ফুটে, সেসব জিনিসগুলো এখানে জানবো। তাহলে প্রথম যেটা পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্কুরোদ্গম কীরকমভাবে হয়, তার গ্রোথ ফেজ আর তার বিভেদীকরণ ফেজ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় নম্বর যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে প্লান্ট গ্রোথ আর রেগুলেটর, অর্থাৎ অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, হরমোন, অ্যাবসাইসিক অ্যাসিড, এই হরমোনগুলো কীরকমভাবে উদ্ভিদে সাহায্য করে। পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোপিরিয়ডিজম, অর্থাৎ আলোক যে পর্যায়বৃত্তি সেইটা তার গুরুত্ব, তার গুরুত্বটা সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট, তাহলে এই 3টা চ্যাপ্টার ছিল উদ্ভিদ শারীরবিদ্যা। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে প্রাণী শারীরবিদ্যা। প্রাণী শারীরবিদ্যার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ সম্পর্কে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কীরকমভাবে কী হয়, মানুষ খাবার গ্রহণ করে, অর্থাৎ খাদ্য গ্রহণের পরে পরিপাক কিভাবে হয়, পরিপাক, আর পরিপাকের পরে শোষণ কিভাবে হয়, আর শোষণের পরে বহিষ্করণ কিভাবে হয়। তাহলে এই পয়েন্টগুলো আমরা বেশি করে জানবো। বহিষ্করণের পরে আত্তীকরণ কিভাবে হয়, অর্থাৎ আত্তীকরণটাও আমরা এখানে বুঝতে পারবো। তাহলে আত্তীকরণ কিভাবে হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি কি আলোচনা করবো সেটা প্রথমে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন দেখবো যে কি কি রয়েছে এটার মধ্যে। পরেরটা হচ্ছে আমাদের যে পরিপাক নালী আছে সেই পরিপাক নালীতে ড্রয়িং, লেভেলিং আর ডিফারেন্ট পার্ট, এমনকি পরিপাক গ্রন্থি পর্যন্ত। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, কোন কোন এনজাইম পরিপাকে সাহায্য করে, পেরিস্টালসিস পদ্ধতি, কীরকমভাবে খাবারটা যায়, আর আত্তীকরণ, প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট, আর বহিষ্করণও এখানে পড়বো। ঠিক আছে, কিছু কিছু রোগ পড়বো, যেমন হচ্ছে প্রোটিন এনার্জি, মাল নিউট্রিশন, ইনডাইজেশন, কোষ্ঠবদ্ধতাকরণ বা কনস্টিপেশন, ভমিটিং, জন্ডিস আর ডায়রিয়া, এসব জিনিসগুলো নিয়ে পড়বো। তাহলে এখানে দেখো এইরকম জায়গাতে কীরকমভাবে হচ্ছে সেই সব জিনিসগুলো আমরা জানতে পারবো। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে তাহলে এইখানে এইসব জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এই চ্যাপ্টারটা এইসবগুলো আলোচনা করা হবে। নেক্সট যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস ও গ্যাসের আদান প্রদান, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই চ্যাপ্টারটা যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে একটা মানুষ নাসিকার মাধ্যমে যে অক্সিজেনটা নেয় সেই অক্সিজেনটা কোথায় যায়, সেটা ট্রাকিয়ার মাধ্যমে, অর্থাৎ ট্রাকিয়ার মাধ্যমে ফুসফুসে যায়। কোথায় যায়? ফুসফুসে যায়। এবং সেই ফুসফুস থেকে কীরকমভাবে সে অক্সিজেনটাকে রক্তের মধ্যে সংবাহিত করে সেটাও আমরা দেখবো। তাহলে কী কী টপিকস রয়েছে এটাতে? মূলত রয়েছে যে বিভিন্ন প্রাণীর নাম রয়েছে, কীরকমভাবে রেসপিরেটরি অর্গান রয়েছে সেইটা, মানুষ সহ, সঙ্গে সঙ্গে পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে কীরকমভাবে মানুষ কী করে ব্রিদিং করে, শ্বাস প্রশ্বাস সাহায্য করে, সেসব জিনিসগুলো এখানে আমরা আলোচনা করে নেব। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কীরকমভাবে গ্যাসের আদান প্রদান হয়, গ্যাসের আদান প্রদানটা কীভাবে কন্ট্রোল করে, আর রেসপিরেটরি ভলিউম কতটা অক্সিজেন বা কতটা বায়ু ফুসফুস ধারণ করতে পারে। নেক্সট হচ্ছে ডিসঅর্ডার রিলেটেড টু রেসপিরেশন, অ্যাজমা, এমফাইসিমা, অকুপেশনাল কিছু সিন্ড্রোম রয়েছে, সেই সিন্ড্রোমগুলো এখানে আমরা পড়বো। তাহলে সংক্ষেপে আমরা শ্বাসতন্ত্র সম্পর্কে যা কিছু রয়েছে সেই জিনিসটাই আমরা এখানে পড়বো। তাহলে এখানে ছবিটা দেখো কীরকমভাবে একটা ট্রাকিয়ে যায়, ট্রাকিয়াটা ব্রঙ্কাসে ভাগ হয়, সেই ব্রঙ্কাসটা ব্রঙ্কিওল, আর অবশেষে এটা টার্সিয়ারি ব্রঙ্কিওলস বা লাস্টে অনেকগুলো ভাগ হয়ে যায়, অর্থাৎ শাখা প্রশাখাতে ভাগ হয়ে অবশেষে কী হয়, শাখা প্রশাখা থেকে ভাগ হওয়ার পরে সেগুলো কোথায় চলে যায়, সেগুলো ভাগ হয়ে অবশেষে অ্যালভিউলাইতে চলে আসে। ঠিক আছে, বাস। তাহলে এরপরে নেক্সট চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টারটা কী বলা হচ্ছে? 16 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে দেহতরল ও সংবহন। দেহতরল ও সংবহন যেটা হচ্ছে সেই দেহতরল ও সংবহনের মাধ্যমে প্রথম দেখো এইটা একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিই। এইটা মানুষের ক্ষেত্রে কি রয়েছে, এই এরিয়াটা রয়েছে যেখানে মানুষের হৃৎপিণ্ড কীরকমভাবে রক্ত সংবাহিত করে বা হৃৎপিণ্ডে কীভাবে সরাসরি দূষিত রক্ত আসে সেই জিনিসগুলো, এবং এইটাকে যদি আমরা জুম আউট করি তাহলে হৃৎপিণ্ড দেখতে পাবো, আর হৃৎপিণ্ডের মাধ্যমে কীরকমভাবে রক্ত সংবাহিত হয় তাহলে এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এরপরে কি হচ্ছে, এটার তাহলে কী কী চ্যাপ্টার বা কী কী টপিক, কী কী এটার বিষয় রয়েছে সেটা দেখো। কম্পোজিশন অফ ব্লাড, তারপর হচ্ছে কোয়াগুলেশন অফ ব্লাড, রক্ত কীভাবে তঞ্চন হয়, রক্তের উপাদান, এই জিনিসগুলো। পরেরটা হচ্ছে লিম্ফ আর লিম্ফের উপাদান আর তার কাজ। তারপর হচ্ছে মানুষের সার্কুলেটরি সিস্টেম, যে সার্কুলেটরি সিস্টেমটা কীরকমভাবে কাজ করে, মানুষের হৃৎপিণ্ডের গঠন, রক্তবাহ। পরেরটা যেটা হচ্ছে সেটা যে এইখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিটা দেখো লিম্ফের সার্কুলেশন সম্পর্কে এখানে দেখানো হয়েছে যে লিম্ফে কীরকমভাবে সব দিকে যায় এবং লিম্ফ সর্বদা একমুখী হয়।
ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা কার্ডিয়াক আউটপুট, হৃৎপিণ্ড কত পরিমাণে কি করে রক্ত একসঙ্গে যায় বা হৃৎপিণ্ড 0.8 সেকেন্ডের মধ্যে কীভাবে হৃদচক্র সম্পন্ন করে, ডবল সার্কুলেশন হৃৎপিণ্ড কীভাবে কাজ কমপ্লিট করে। কিছু ডিসঅর্ডার রয়েছে যেমন হাইপার টেনশন, সিএডি করোনারি আর্টারি ডিজিজ, অ্যাঞ্জিনা পেক্টোরিস আর হার্ট ফেলিওর, এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। তাহলে এখানে দেখো এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে যে রক্ত কীভাবে মানুষের বিভিন্ন শরীরে যায়, বিভিন্ন শাখা প্রশাখায় কোটি কোটি ভাগ হয়ে যায় শাখা প্রশাখাগুলো, এবং আবার সেখান থেকে রিটার্ন হয় চালকের মাধ্যমে। তাহলে এখানে দেখো এটা লিম্ফেটিক সার্কুলার সিস্টেম, এটা ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এরকমভাবে প্রতিটা জিনিস রয়েছে। এটা মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে ডবল সার্কুলেশন হয় তারও একটা ছবি এখানে দেখানো হয়েছে। তাহলে ডবল সার্কুলেশন অর্থাৎ কীভাবে রক্তটা সব দিক থেকে ছড়িয়ে যায়, আর দূষিত আর বিশুদ্ধ রক্ত কীরকমভাবে হয় সেটাকে আমরা কী বলি, ডবল সার্কুলেশন। ক্লিয়ার? তাহলে 16 নম্বর চ্যাপ্টারটা এটা আলোচনা করবো। 17 নম্বর চ্যাপ্টারটা কি হচ্ছে, 17 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে রেচন পদার্থ তার নির্গমন। রেচন পদার্থ তার নির্গমনের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে কীরকমভাবে এক্সক্রিশন করা, কি রেচন পদার্থ নির্গমন করা, এটা অ্যামিনোলিজম, এটা ইউরোটোলিজম, এটা হচ্ছে ইউরিকোটালিজম। এরপরে কি হয়, এইখানে যে বিভিন্ন প্রাণীগুলো দেওয়া হয়েছে এই প্রাণীগুলো কি কি করে, যেমন দেখো মাছ কি করে অ্যামোনিয়া ত্যাগ করে, কারণ অ্যামোনিয়া জলের পক্ষে কি হয় কম ক্ষতিকারক। ইউরিয়া এরা কিছুটা পরিমাণ কি করে, এইগুলো এরা লঘুমূত্র ত্যাগ করে, লঘুমূত্র এবং ইউরিক অ্যাসিড যাদের হয় তাদের গাঢ়মূত্র ত্যাগ করে। তাহলে এইসব জিনিসগুলো কীরকম পরিপাক হয় তার একটা ছক সিম্পলি দেখানো হয়েছে। পরেরটা যেটা হচ্ছে টপিক্সটা সেটা হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ আমাদের কীরকমভাবে কিডনি কাজ করে মূত্র তৈরি করা। অসমোরেগুলেশন, কিছু প্রাণী আছে যারা কি করে দেহের তরল আর আয়নের সাম্যতা বজায় রাখার জন্য অসমোরেগুলেশন করে, আর আমাদের কিডনির মধ্যে কাউন্টার কারেন্ট মেকানিজম হয়, সেটাও আমরা হালকা এখানে পড়ে দেবো। নেক্সট এটা হচ্ছে, তাহলে এখানে দেখো একটা ছবি দেখানো হচ্ছে, এখানে মানুষের কিডনির লোকেশন আর মূত্রথলি। তাহলে এটা হচ্ছে কিডনি, এইটা হচ্ছে কিডনি, আর এইটা হচ্ছে গোবিনী বা ইউরেটার, আর এইটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রথলি। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এডিএইচ আর ডায়াবেটিস ইনসিপিডাস, এগুলো সম্পর্কে জানবো, এদের ভূমিকা কি। ইনসিপিডাস বলেছে তার মানে এটার বাংলা হচ্ছে বহুমূত্র, তাহলে এটা হচ্ছে বহুমূত্র। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি কীরকমভাবে কাজ করে, আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম সম্পর্কে, আর অ্যাট্রিয়াল নাইট্রোইক ফ্যাক্টর অর্থাৎ এএনএফ কীরকমভাবে আমাদের ব্লাড ভলিউমটাকে কন্ট্রোল করে সেটা আমরা কিছুটা পরিমাণ জানবো। কিছু ডিসঅর্ডার রয়েছে যেমন হচ্ছে ইউরেমিয়া, রক্তে ইউরিয়া কীরকমভাবে বেড়ে যায়, বৃক্কি কাজ করে না, কিডনি থেকে স্টোন হয়, নেফ্রাইটিস হয়, ডায়ালিসিস করতে হয়, ইভেন কৃত্রিম বৃক্ষ কীরকমভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সঙ্গে সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমরা কিছু পরিমাণ জেনে নিব। তাহলে 17 নম্বর চ্যাপ্টারটা এইসব জিনিসগুলো আমরা জানবো। চলো 18 নম্বর চ্যাপ্টারটা আমরা দেখে নিই। 18 নম্বর চ্যাপ্টারটা যেটা পড়বো সেটা হচ্ছে গমন ও চলন। দেখো প্রাণীদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গমন ও চলন। এই গমন ও চলনের প্রথম হচ্ছে যে বিভিন্ন প্রাণীর মাধ্যমে বিভিন্ন ধরনের গমন দেখা যায়, একরকম নয়। যেমন সিলিয়ারি, ফ্লাজেলারি আর মাস্কুলার, 3 ধরনের মুভমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে যেমন মাস্কুলার মুভমেন্ট দেখতে পাওয়া যায়, সেরকম এককোষী প্রাণীদের ক্ষেত্রে ফ্লাজেলা আর সিলিয়ারি মুভমেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এই সাথে দেখো এটা প্যারামোসিয়াম, কি করে এটা হচ্ছে ইউগ্লিনার মাধ্যমে কীরকমভাবে এরা ফ্লাজেলারি মুভমেন্ট করে তার একটা ছবি এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি হয়, পরেরটা দেখো স্কেলিটাল মাসল বা কঙ্কাল পেশি কীরকমভাবে কাজ করে সেই সব জিনিসগুলো। তাহলে দেখো মানুষের শরীরে যা যা রয়েছে ম্যাক্সিমামটা কি হয় কঙ্কাল পেশির মতো। তাহলে এই কঙ্কাল পেশিটার ক্ষেত্রে এই যে এখানে রয়েছে, এখানে ম্যাক্সিমাম রয়েছে পেশি, এবং সেই পেশিগুলো কি করে গঠনে সাহায্য করে। তাহলে এটা কি রয়েছে, এটা হচ্ছে পেশি। তাহলে এটা পেশিগুলো কি করে কাজ করা দুঃখ সময় বা বেশিরভাগ সময় এগুলো কি করে কন্ট্রাক্টাইল প্রোটিন কীরকমভাবে কাজ করে, আর পেশি সংকোচন পদ্ধতি কীরকম হয় সেটা আমরা জানবো। এখানে দেখো বিভিন্ন ধরনের পেশি বিভিন্ন জায়গায় কাজ করে। যেমন দেখো হৃদপেশি হৃৎপিণ্ডে কাজ করে, কার্ডিয়াক পেশি হৃৎপিণ্ড পেশির মধ্যে কাজ করে। তারপর হচ্ছে কঙ্কাল পেশি কঙ্কালের মধ্যে থাকে, আর স্মুথ পেশি বিভিন্ন জায়গায় থাকে, যেমন পরিপাকতন্ত্র বা অন্যান্য তন্ত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। পরেরটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম এন্ড ফাংশন। স্কেলিটাল সিস্টেম কোনটা? স্কেলিটাল সিস্টেম হচ্ছে কঙ্কাল তন্ত্র, তার কাজ। আর তারপরেরটা হচ্ছে জয়েন্ট, বিভিন্ন জায়গাতে যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো সম্পর্কে এখানে আমরা পড়বো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসঅর্ডার অফ মাসকুলারি সিস্টেম, কি কি রোগ রয়েছে, যেমন হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস, মাসকুলার ডিস্ট্রফি, অ্যাথরাইটিস, অস্টিওপোরোসিস, গাউট, এই রোগগুলো কেন হয়, কিভাবে হয় সেই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করবো। ঠিক আছে,
19 নম্বর চ্যাপ্টারটা দেখো। 19 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। স্নায়বিক নিয়ন্ত্রণ অর্থাৎ ব্রেনের সব পেপার রয়েছে, আর নিউরন, আর নিউরোগ্লিয়া, আর নার্ভ, এইসব জিনিসগুলো রয়েছে। তাহলে দেখো এখানে মানুষের এটা হচ্ছে সিএনএস আর এটা হচ্ছে পিএনএস, আর দুটো মিলে যেটা কাজ করে সেটাকে আমরা বলি এএনএস। আর সিএনএস পিএনএস এর মধ্যে এটা ভাগ রয়েছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এগুলোর একককে আমরা বলি কি, এগুলোর একককে বলি নিউরন। তাহলে এটা হচ্ছে নিউরনের ছবি, তাহলে নিউরনের ছবিটা ভালো করে দেখানো হয়েছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলবো, সিএনএস এর তৈরি। তাহলে এটা হচ্ছে ব্রেন, আর নিচেরটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, তাহলে দেখে নাও কী কী টপিকস রয়েছে সূক্ষ্মভাবে দেখি। তাহলে প্রথম হচ্ছে কি, যে মেকানিজম অফ নিউরল এবং নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কীভাবে স্নায়ুতন্ত্র সমন্বয় করে আর কাজের নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত হচ্ছে নিউরন এবং নার্ভ, এই দুটোর মধ্যে সম্পর্ক কী, কত ধরনের নিউরন কত ধরনের নার্ভ পাওয়া যায় সেটা। পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম ইন হিউম্যান নার্ভাস সিস্টেম, অর্থাৎ মানুষের মধ্যে কী ধরনের নার্ভ সিস্টেমটা কাজ করে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভ সিস্টেমটা ম্যাক্সিমাম রয়েছে তোমাদের। নেক্সট হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর ভিসেরাল নার্ভাস সিস্টেম, এই দুটো নার্ভাস সিস্টেমও তোমাদের রয়েছে। পরেরটা হচ্ছে যে ব্রেন এবং মেজর পার্ট, ব্রেনের কিছু পার্ট রয়েছে, যেমন হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, মিড ব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম এবং স্পাইনাল কর্ড, এইসব জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। পরেরটা হচ্ছে মুড এবং ডিস্ট্রিবিউশন অফ পিএনএস, পিএনএস মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারপর অটোনমিক নার্ভাস সিস্টেমও রয়েছে, বেসিক্যালি সব নার্ভাস সিস্টেমগুলোই তোমাদের রয়েছে। পরেরটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়াও রয়েছে, আর কীরকমভাবে নার্ভ ইম্পালস পরিবাহিত হয় আয়নের মাধ্যমে সেটা রয়েছে। পরেরটা হচ্ছে যে সেন্স অর্গান কিছু রয়েছে, যেমন সেন্সরি পারসেপশন আর আই এবং এয়ার, এই দুটো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আর দুটো রোগ রয়েছে, একটা হচ্ছে পার্কিনসন ডিজিজ আর একটা হচ্ছে অ্যালঝাইমার ডিজিজ। তাহলে এই রোগটা সম্পর্ক আমরা জানবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ব্রেনের গঠনে আমরা এরকম দেখতে পাই যে খাঁজগুলো গাইরাস সালকাস বোর্ডে, এবং এটা হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা এই এরিয়াটা মধ্য মস্তিষ্ক, এটা লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা পুরোপুরি ব্রেনের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে ব্রেনটাকে আরও ভালো করে যদি দেখতে চাও তাহলে এটা এই ডিরেকশনে রয়েছে, এটা লঘু মস্তিষ্ক অর্থাৎ এটা হচ্ছে সেরিবেলাম, এটা হচ্ছে সেরিবেলাম, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে ফোর ব্রেন বা মিড ব্রেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। চলো লাস্ট চ্যাপ্টার আমরা চলে আসি, রাসায়নিক নিয়ন্ত্রণ ও সমন্বয়তা। রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কোনটা বলা হচ্ছে, যে কীরকমভাবে হরমোন কাজ করে। তাহলে এখানে দেখো আমাদের যত এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে সেই এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে এখানে বলা হয়েছে, যে পিনিয়াল গ্রন্থি রয়েছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, ওভারি, টেস্টিস, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। নেক্সট এটার কী কী বিষয় রয়েছে সেটা দেখো, আমাদের সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং হরমোন কী ক্ষরণ করে সেটা সম্পর্কে জানতে হবে। পরে হচ্ছে যে কী কী এন্ডোক্রাইন সিস্টেম আমাদের পড়তে হবে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে পিটুইটারি, একটা হচ্ছে পিনিয়াল, একটা থাইরয়েড, একটা প্যারাথাইরয়েড, একটা অ্যাড্রিনাল, একটা প্যানক্রিয়াস, আর একটা হচ্ছে গোনাড। গোনাড মানে হচ্ছে টেস্টিস অ্যান্ড ওভারি। তাহলে গোনাড মানে কি বললাম, গোনাড মানে হচ্ছে টেস্টিস, আর একটা হচ্ছে ওভারি। এরপরে কি হচ্ছে, পরেরটা হচ্ছে হরমোন অ্যাকশন কীরকমভাবে কাজ করে, প্রোটিন আর স্টেরয়েড হরমোন কীরকমভাবে কাজ করে সেই জিনিসটা জানবো। সঙ্গে সঙ্গে কিছু হরমোনের যে হাইপোসিক্রেশন আর হাইপার সিক্রেশন, এই দুটো সম্পর্কে জানবো, যেমন ডরফিজম, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম, গয়টার, এক্সপেথ্যালামিক গয়টার, ডায়াবেটিস, এডিসনের ব্যাধি। প্রত্যেকটা জিনিস হরমোনের প্রভাবেই হয়, হয় অতি সক্রিয়তা না হয় কম সক্রিয়তা, এগুলোর মাধ্যমে। তাহলে দেখো হরমোন কীরকমভাবে কাজ করে সেটা দেখো, এটা একটা স্টেরয়েড হরমোন, এই হরমোনটা একটা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারপর ডিএনএ জিনগুলোকে সক্রিয় করে, তারপর ওই জিনটা কী করে নতুন প্রোটিন কাজ করে, তারপরে ও হরমোনটা বা ওই প্রোটিনটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম হয়, এরকমভাবে ক্রিয়াকরণ হয়। ঠিক আছে, তাহলে এটা তোমাদের সিলেবাস সম্পর্কে সবাই একটু আইডিয়া করে নেবে, কারণ এরপরেই পড়াশোনাটা রেগুলার করতে হবে, কারণ অনেকগুলো মোটামুটি 10টা চ্যাপ্টার রয়েছে আর হাতে 4-5 মাস সময় রয়েছে, তাহলে সবগুলো আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।